আমরা আগের দিন আলোক বিজ্ঞান পড়ানো শুরু করেছিলাম। আলো আলো এই আলোর আলো আলোর মধ্যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিফলন কাকে বলে, এগুলো সব হয়েছিল। আমরা এসে পৌঁছছিলাম দর্পণে। দর্পণ দু রকমের আছে, সমতল দর্পণ আর গোলীয় দর্পণ। আমরা এই গোলীয় দর্পণ এটা নিয়ে আজকে পড়াশোনা শুরু করছি। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ ব্যাপারটা কিরকম? একটা বড় কাচের গ্লোব, বড় একটা কাচের গ্লোব, এটা একটা বড় কাচের গ্লোব, বড় একটা বৃত্ত বানাও। এটা গ্লোব, কাচের গ্লোব, কাচের গ্লোব, মানে ভিতরটা ফাঁপা থাকবে, ভিতরটা ফাঁপা আছে, এটা ফাঁপা, বড় কাচের গ্লোব। এই কাচের গ্লোবটা থেকে আমরা যদি কি করি, এরকম একটা টুকরো কেটে নিই, এরকম একটা টুকরো কেটে নিলাম। কিরকম টুকরো? যে রুটি ভাজার যে চাটুগুলো আছে ওইরকম টুকরো কেটে নিলাম। এই টুকরোটা যদি কেটে বার করে আনি, এটা দেখতে এরকম হবে। এটা বাইরে বার করে আনলে এরকম দেখতে হবে, আর হয়তো এরকম দেখতে হবে। এরকম দেখতে হবে, ওটাকে বের করে আনলে এরকম দেখতে হবে। ঘটনা সত্যি। এইবার এই যে চাটু আকৃতির টুকরো কেটে বের করে আনলাম, এই টুকরোটা যে কেটে বের করে আনলাম, এবার এখানে কি করি, এটা কাচের গ্লোব, তো কাচের গ্লোব থেকে কেটে এনেছি। এবার যদি এই অংশ যদি পারদ লাগিয়ে দেওয়া হয়, এখানে পারদ লাগিয়ে দিলাম, এখানে পারদ লাগালাম, পারদ লাগালে পরে কি হবে, এখানে আলো যদি এসে পড়ে, এখান থেকে আলো ফিরে চলে যাবে, অর্থাৎ প্রতিফলকের কাজ করবে। আবার এখানে যদি ভেতরের দিকে পারদ লাগানো হয়, যদি ভেতরের দিকে পারদ লাগানো হয়, ভেতরের দিকে পারদ লাগানো হয়, তাহলে এদিক থেকে যদি আলো গিয়ে পড়ে, এরকম ফিরে চলে যাবে। এটা ঘটবে। এই যে দুটো ছবি হলো, এটা হচ্ছে গোলীয় দর্পণ। সংজ্ঞাটা কি হবে? আমি যদি লিখি এরকম, একটি বড় স্বচ্ছ কাচের গ্লোব থেকে, কাচের গ্লোব থেকে একটি বড় স্বচ্ছ কাচের গ্লোব, গ্লোব মানে ফাঁপা ভেতরটা, গ্লোব থেকে চাটু আকৃতির একটি টুকরো, চাটু আকৃতির একটি টুকরো কেটে, চাটু আকৃতির টুকরো কেটে তার যে কোনো একটি পৃষ্ঠে পারদ লাগানো থাকলে যা তৈরি হয় তা হলো গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ একটি বড় স্বচ্ছ কাচের গ্লোব থেকে, চিন্তা করো একটা বড় কাচের গ্লোব থেকে চাটু আকৃতির টুকরো কেটে নেই, কেটে নিয়ে
তার যে কোনো একটি পৃষ্ঠে পারদ, পারদ দুই জায়গায় লাগানো যাবে, নিচের দিকে লাগানো যাবে আর ভেতর দিকে লাগানো যাবে, যাবে কি না? যা তৈরি হয় তা হলো গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণের সংজ্ঞাটা অন্যভাবে লেখা যেতে পারে। যে দর্পণের পৃষ্ঠতল হলো গোলীয়। যে দর্পণের পৃষ্ঠতল গোলীয় হবে, এরকম গোল কড়াইয়ের মতো। যে দর্পণের পৃষ্ঠতল গোলীয় তাকে বলে গোলীয় দর্পণ। যে দর্পণের পৃষ্ঠতলটা গোলীয় তাকে গোলীয় দর্পণ বলা হয়। আর গোলীয় দর্পণ তৈরি করা হয় কিভাবে, যেটা বললাম এরকম একটা বড় স্বচ্ছ কাজ, এদিকে সমজিৎ, একটি বড় স্বচ্ছ কাজের গ্লোব থেকে চাটু আকৃতির টুকরো কেটে নিয়ে তার যে কোনো এক পৃষ্ঠে পারদ লাগিয়ে দিলে যা তৈরি হয় তা হচ্ছে গোলীয় দর্পণ। এটা গোলীয় দর্পণ হলো, হয়ে গেছে। এই গোলীয় দর্পণের সংজ্ঞাটা আরেক রকম বইতে আছে, যে প্রতিফলক তল যে প্রতিফলক তল একটি গোলকের অংশ তাকে বলে, যে প্রতিফলক তল একটি গোলকের অংশ তাকে বলে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ। যে প্রতিফলক তল একটি গোলকের অংশ, যে প্রতিফলক তল একটি গোলকের অংশ তাকে বলে গোলীয় দর্পণ। ব্যাপারটা ইংলিশে পারাচ্ছে না? একটা বড় স্বচ্ছ কাচের গ্লোব থেকে চাটু আকৃতির একটি, চাটু আকৃতি মানে কি, একটা টুকরো কেটে নেওয়া হলো, সেটা গোল আকৃতির টুকরো কাটা হবে। চাটু আকৃতি কাটা মানে গোল আকারের কাটা, তো কেটে নিয়ে তার যে কোনো পৃষ্ঠে পারদ লাগালে প্রতিফলক তল তৈরি হবে। পারদ না লাগালে প্রতিফলক হবে না, আলো বাধাবে ফিরিয়ে যেতে হবে, তো তাকে গোলীয় দর্পণ বলা হয়। এবার হচ্ছে কি, এই যে গোলীয় দর্পণ আবার নতুন করে একটা ছবি বানাবো। বড় স্বচ্ছ কাচের গ্লোব তৈরি করলাম, এটা বড় স্বচ্ছ কাচের গ্লোব। এখান থেকে তাকাবে, আমি কি করছি, তোমার এরকম একটা টুকরো কেটে নিচ্ছি, বৃত্তাকার টুকরো কেটে নিলাম। এই টুকরোটা কেটে নিলে পরে কি হবে, এইরকম দেখতে হবে। আমার সঙ্গে সঙ্গে করতে হবে, ডিমের মতো ডিম্বাকার করলাম। এবার এখানে একটা পাতলা করে লেয়ার তৈরি করে দিচ্ছি। এরকম হতে পারে বা এরকম হতে পারে। হলো এই যে
দর্পণ, এটা এখনো দর্পণ হয়নি। দর্পণ হয়েছে? হয়নি। এবার কি করছি, এটা এখানে পারদ লাগালাম, এখানে পারদ লাগালাম, আর এটা ভেতর দিকে পারদ লাগালাম। ভেতর দিকে পারদ লাগালাম। এবার এই যে এখানে পারদ লাগালো কোন দিকে, এই ভেতরে যে অবতল পৃষ্ঠ, অবতল পৃষ্ঠ, আর এই বাইরের দিকে উত্তল পৃষ্ঠ, উত্তল পৃষ্ঠ। কড়াইয়ের যেখানে আগুনটা লাগে এটা উত্তল, কড়াইয়ের যেখানে আগুনটা উত্তল। রুটি ভাজতে যাচ্ছে, যেখানে আগুনটা লাগছে চাটুর মধ্যে এটা উত্তল, আর যেখানে রুটিটা ভাজা হচ্ছে এটা অবতল। এখানে কি এটা 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 কি উত্তল পিঠ, উত্তল পৃষ্ঠ, আর এটা ভিতরে একটা অবতল পৃষ্ঠ। আমরা যখন গলীয় দর্পণ করাবো, দুটোই গলীয় দর্পণ। এই দর্পণটার নাম হচ্ছে তোমার অবতল গলীয় দর্পণ। অবতল গলীয় দর্পণ, অবতল গলীয় দর্পণ। এটা হচ্ছে উত্তল গলীয় দর্পণ, উত্তল গলীয়, উত্তল গলীয় দর্পণ। বইতে এইরকম দর্পণ নেই, এই ছবি এরকম আঁকা নেই। বইয়ের আঁকাটা কিরকম আছে, এটা সরল চিত্র করা আছে, তাকাবি এরকম আঁকলাম, অবতল তো, তাহলে এর বাইরের দিকে পারদ লাগানো থাকবে এইরকম। উত্তল পৃষ্ঠে পারদ লাগানো থাকবে, এটা অবতল গলীয় দর্পণ। অবতল গলীয় দর্পণ, গলীয় দর্পণ মানে এটারই সরল চিত্র। এটা সরল চিত্র, বইতে এরকম ছবি পাবো আমরা। আর এটা বেলা থাকবে এরকম, এদিকে পারদ লাগানো থাকবে। এটা হচ্ছে উত্তল গলীয় দর্পণ। এটা অবতল গলীয় দর্পণ, উত্তল গলীয় দর্পণ। তাহলে অবতল গলীয় দর্পণ কাকে বলবো, উত্তল গলীয় দর্পণ কাকে বলবো? যদি বলি যে গলীয় দর্পণের অবতল পৃষ্ঠটা প্রতিফলকের কাজ করে, আলো এখানে এলো, তাকাবে, আলো এলো, আলো এলো, অবতল পৃষ্ঠে আলো পড়লো, পৃষ্ঠে বাধা হয়ে চলে যাবে। তাহলে যে গলীয় দর্পণের অবতল পৃষ্ঠটা প্রতিফলকের কাজ করবে, অবতল গলীয় দর্পণ। আর এখানে কি হবে, উত্তল পৃষ্ঠে আলো পড়বে, বাধা পেয়ে চলে যাবে। তীর চিহ্ন অবশ্যই দিতে হবে, তাতে বোঝা যাচ্ছে আলো কোন দিক থেকে আসছে, কোন দিকে যাচ্ছে। তাহলে আমি সংজ্ঞাটা কি লিখবো, যে গলীয় দর্পণের যে গলীয় দর্পণের যে গলীয় দর্পণের উত্তল পৃষ্ঠটি, উত্তল পৃষ্ঠটি প্রতিফলকের কাজ করে, প্রতিফলকের কাজ করে, তাকে বলে, যে গলীয় দর্পণের উত্তল পৃষ্ঠটি প্রতিফলকের কাজ করে তাকে বলে কি, উত্তল গলীয় দর্পণ। উত্তল পিঠটি, উত্তল পিঠ চিনব কি করে, কড়াইয়ের যেখানে আগুনটা লাগে যে পৃষ্ঠটাতে ওটা উত্তল, আর যেখানে তরকারিটা রান্না হয় যেখানে অবতল। এখানে সেরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে।
ছবিটি দেখে নাও, এটা যে উত্তল, যে যদি কড়াই হিসেবে আপনি বা চাটু হিসেবে যদি ওভেনের মধ্যে দিই, আর আজকে যে গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠটা প্রতিফলক হয়, এইটা অবতল পৃষ্ঠ প্রতিফলকের কাজ করবে অবতল গোলীয় দর্পণ। ঠিক আছে, যে গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠটা প্রতিফলকের কাজ করে উত্তল গোলীয় দর্পণ, আর যে গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠটা প্রতিফলকের কাজ করবে অবতল গোলীয় দর্পণ। এটুকু আমাদের ঠিক আছে। এবার আবার নতুন করে বড় করে একটা বৃত্ত বানালাম। তাকা, যদি আমরা এইরকম একটা অংশ কেটে নেই, তাকাবে, এটা আমরা কেটে নিলাম, বের করে নিলাম। এটা কাটতে গেলে কিভাবে কাটতে হবে? এরকম ভাবে কেটে বার করতে হবে না? এরকম ভাবে কেটে বের করে নিয়ে চলে আসবো। এটা কেটে বার করে আনলে কেমন দেখতে হবে? সমর্থন পাবো। এটা কেটে বের করে আনলাম, এটা হবে, নালে এরকম হবে। এই অংশটি কেটে বার করে এরকম হবে। তো এই যে কেটে বের করে এনেছি, এই অংশটাকে কেটে আলাদা করে নিলাম। এবার কি করছি, যদি অবতল পৃষ্ঠে পারদ লাগাই, অবতল পৃষ্ঠে পারদ লাগালাম, তাহলে উত্তল পৃষ্ঠের প্রতিফলকের কাজ করবে, এটা উত্তল গোলীয় দর্পণ। এটার নাম হয়ে যাবে কি? উত্তল গোলীয় দর্পণ। আর এখানে কি? এখানে অবতল পৃষ্ঠটা প্রতিফলকের কাজ করবে, এখানে উত্তল পৃষ্ঠে পারদ লাগাবো, উত্তল পৃষ্ঠে পারদ লাগালাম, অবতল গোলীয় দর্পণ। অবতল গোলীয় দর্পণ। এই যে গোলীয় দর্পণটা, আমি মনে কর L1 একটা গোলীয় দর্পণ, উত্তল গোলীয় দর্পণ, আর L2 টা অবতল। শুধু পারদ কোন দিকে লাগানো আছে তার উপর নির্ভর করে নামটা আলাদা হচ্ছে। এই যে L1 গোলীয় দর্পণটা কোন একটা গোলকের অংশ না? নজর এদিকে, এই L1 গোলীয় দর্পণটা কোন একটা গোলকের অংশ কিনা? কে কে একমত? তুই একমত হবি, কেন হবি? এই L1 গোলীয় দর্পণটা এই গোলকের অংশ, এই ও কেন্দ্র বিশিষ্ট গোলকের অংশ, এখান থেকে কেটে আনা হয়েছে। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, বা এই গোলীয় দর্পণ যদি হয়, এটাও তো এই গোলকেরই অংশ। তাহলে বক্রতা কেন্দ্র কতগুলো সংজ্ঞা পড়ছে এবার। কোন গোলীয় দর্পণ, আগে দেখো আমি লিখছি আগে, কোন গোলীয় দর্পণ, দর্পণ মানে মধ্যাহ্ন, কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, যে গোলকের অংশ, কারণ কোন গোলক থেকে কেটে আনা হয়। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার কেন্দ্রকে, কেন্দ্রকে বলে গোলীয় দর্পণটির
বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র দাঁড়ে কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলে গোলীয় দর্পণটির বক্রতা কেন্দ্র। তাকাবি, তাকাবি দিকে, এইটা একটা গোলীয় দর্পণ, এটা একটা গোলীয় দর্পণ। আমি এদিকে পাল্প লাগালাম, দূর ওটা এই গোলীয় দর্পণটা, এই গোলীয় দর্পণটা কোন একটা গোলকের, কোন গোলকের অংশ? এইরকম একটা গোলকের অংশ। তোমায় করতে হবে না, আমি বোঝানোর জন্য করছি, আর তুমিও করবে, করতে হবে না, কেন বুঝবে কি করে? এই গোলক এরকম বড় গোলকের অংশ, গোলক মানে বড় গোলকের অংশ, এইরকম গোলকের অংশ। তাহলে এর কেন্দ্রটা এরকম জায়গায় আছে, এই গোলকটার কেন্দ্র এরকম জায়গায় আছে কিনা? তাহলে এর যদি নাম দেই L1 L1 L2, এই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র হচ্ছে এই O বিন্দুটা। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, এই গোলকের অংশ, এর কেন্দ্রটা হচ্ছে এই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। মনে করেন L P L2 করলাম, L1 P L2 গোলীয় দর্পণের দর্পণটির ও হলো বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলে গোলীয় দর্পণটার বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র ব্যাপারটা বুঝলাম। এবার এর অবতল পৃষ্ঠে পারদ লাগালাম, এটা গোলীয় দর্পণ। আবার যদি এটাকে আমি এরকম ভাবে রাখি, এটা তো গোলীয় দর্পণই হবে, এরকম ভাবে রাখলাম, মনে কর রাখতে পারি, এটাকে এরকম ভাবে রাখলাম, কোনো অসুবিধা নেই। গোলীয় দর্পণ বিভিন্ন রকম ভাবে রাখা যাবে। আমি কি করলাম, এর ভিতরের দিকে পারদ লাগালাম, অবতল পৃষ্ঠে পারদ লাগালাম, তাহলে এটা কি? এটাও গোলীয় দর্পণ হবে। এর নাম কি হবে? উত্তল গোলীয় দর্পণ। অবতল পৃষ্ঠে পাত লাগানো থাকলে উত্তল গোলীয় দর্পণ। কেন উত্তল? কারণ এখানে যে আলোটা পড়বে, কোন পৃষ্ঠে আলোটা গিয়ে উত্তল পৃষ্ঠে আলো গিয়ে পড়বে। বুঝবো কি করে? ওই রুটি ভাজা না, তরকারি রান্না করে কড়াই বা রুটি ভাজার চাটু, ওইটার কথা ভাবো। এবার এটা হচ্ছে উত্তল গোলীয় দর্পণ, উত্তল গোলীয় দর্পণ, দর্পণ। এটা এখানে উত্তল পৃষ্ঠে পারদ লাগাই, এটা কি নাম হয়ে যাবে? অবতল গোলীয় দর্পণ, অবতল গোলীয় দর্পণ, অবতল গোলীয় দর্পণ। এবার এই যে গোলীয় দর্পণ গুলো আছে, এটা হোক বা এটা হোক, পারদ যেটা আমি এখানে যেটা দেখাচ্ছি, এটা মোটা স্তর দেখাচ্ছি, তা তো থাকে না, একটা পাতলা একটা স্তর থাকবে। এখানে একটা মার্বেল ছেড়ে দিলে পরে মার্বেলটা কি হবে? যদি একটা গুলি ছেড়ে দেওয়া হয়, এটার মধ্যে বা ছাড়িয়ে এটার মধ্যে ছাড়লে পরে এইরকম জায়গায় এসে দাঁড়িয়ে পড়বে, এখানে এইরকম জায়গায় এসে দাঁড়িয়ে পড়বে, মার্বেল এরকম জায়গায় থাকবে। এই জায়গাটা কি হবে? এই গোলীয় দর্পণের মধ্যবিন্দু হবে, এটার নাম হচ্ছে মেরু।
এই বিন্দুটার নাম হচ্ছে মেরু, এই বিন্দুটার নাম মেরু। মেরু, মেরু কাকে বলে? গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে। কোন গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে বলে, কোন গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে বলে গোলীয় দর্পণের মেরু। কোন গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে বলে গোলীয় দর্পণের মেরু, ঠিক মাঝখানটা। তাহলে এদিকে তাকাও, এখানে পারদ লাগালো। উপরে দর্পণটার নাম কি হবে সৌভিক? এই দর্পণটার নাম কি হবে? অবতল। কি করে বুঝলাম? উত্তল পৃষ্ঠে পারদ লাগানো আছে, তাহলে এর এই বিন্দুটার নাম কি হবে? এটা হচ্ছে মেরু বিন্দু। মেরু বিন্দু। আবার যদি এর অবতল পৃষ্ঠে পারদ লাগাই, অবতল পৃষ্ঠে পারদ লাগাই, এটা হয়ে যাবে উত্তল গোলীয় দর্পণ। প্রত্যেকটা ছবি আমার সঙ্গে সঙ্গে করবে, উত্তল গোলীয় দর্পণ। এবার এর মধ্যবিন্দু এরকম জায়গা হবে, এটা হলো মেরু। এই যে উপরটা হচ্ছে অবতল গোলীয় দর্পণ, অবতল গোলীয় দর্পণ। বক্রতা কেন্দ্র কাকে বলে? কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে, তাহলে এই গোলীয় দর্পণটার বক্রতা কেন্দ্র এরকম জায়গা হবে না? এই গোলীয় দর্পণটা যদি এটার নাম দেই আমি এল পি, মানে L1 P L2, L1 P L2, এই গোলীয় দর্পণটা বক্রতা কেন্দ্র হচ্ছে মনে করো C1 বিন্দু, হবে কি না? আবার এটি যদি হয় L1, এটি যদি P L2 নাম দিই, এর গোলীয় বক্রতা কেন্দ্র এরকম জায়গা হবে, এটাকে আমি নাম দিলাম C2। এই এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। এটা কি কি বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্র যখন মেরু যোগ করলে একটা সরল রেখা তৈরি হবে। বক্রতা কেন্দ্র আর মেরু যোগ করলে কি হয়? এই সরল রেখাটার নাম হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ, প্রধান অক্ষ। এখানেও তাই, বক্রতা মেরু আর বক্রতা কেন্দ্র যোগ করে যে সরল রেখাটা হবে তার নাম প্রধান অক্ষ। কোন গোলীয় দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরলরেখা, কোন গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোগ সরলরেখাকে বলে প্রধান অক্ষ। প্রধান অক্ষ লিখেছি কাকে বলে? কি লিখেছিস? কোন গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোজক সরল রেখাকে বলে প্রধান অক্ষ। মেরু আর বক্রতা কেন্দ্রের সংযোগ সরল রেখাকে প্রধান অক্ষ বলে। ছবি বলো, ছবি বলছি অয়ন, উপরের উপরের দর্পণটার কি নাম বলবো? অবতল গোলীয় দর্পণ। অবতল
গোলীয় দর্পণ, আর যেটা উত্তল গোলীয় দর্পণ। ঠিক আছে, যখনই একটা গোলীয় দর্পণ হয়ে গেল, তার কি কি ঠিক হয়ে গেছে? মেরু ঠিক হয়ে গেছে, এর মধ্যবিন্দুটা হচ্ছে মেরু, এর বক্রতা কেন্দ্র ঠিক হয়ে গেছে, এরকম জায়গায় বক্রতা কেন্দ্র হবে। এটা মনে করো C1 বিন্দু বক্রতা কেন্দ্র, কারণ কোন এই যে গোলীয় দর্পণটা এরকম একটা বড় গোলক থেকে কাটা হয়েছিল, এরকম একটা বড় গোলক থেকে কাটা হয়েছে, বড় গোলক থেকে কেটে নেওয়া হয়েছে। তাহলে এই গোলকটার কেন্দ্রটাই হচ্ছে এই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। এবার বক্রতা কেন্দ্র থেকে মেরু বিন্দুর যে দূরত্ব হবে, এই দূরত্বটা এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ, শুধু এটা বক্রতা ব্যাসার্ধ হবে না, যদি আমি এই বিন্দু থেকে এই C1 বিন্দু দূরত্ব বার করি, দূরত্ব দেখি, এটাও বক্রতা ব্যাসার্ধই হবে, বক্রতা ব্যাসার্ধ। অর্থাৎ গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব, গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র থেকে কোন গোলীয় দর্পণের পৃষ্ঠতল থেকে লিখি, কোন গোলীয় দর্পণের পৃষ্ঠতল থেকে কার দূরত্ব? বক্রতা কেন্দ্রের দূরত্বকে, বক্রতা কেন্দ্রের দূরত্ব কে বলে বক্রতা ব্যাসার্ধ। সমর্থন পাই? একটা গোলক থেকে, একটা গোলকের কেন্দ্র থেকে তার পৃষ্ঠতলের দূরত্ব সব সমান হবে তো? সব সময় সমান হবে। একটা ফুটবলের ঠিক মাঝখান থেকে ওর পিঠের দূরত্ব সব জায়গায় সমান হবে, ব্যাসার্ধ হবে। এখানে এটাকে বক্রতা ব্যাসার্ধ বলছি আমরা। কোন গোলীয় দর্পণের পৃষ্ঠতল থেকে বক্রতা কেন্দ্রের দূরত্বকে বলে বক্রতা ব্যাসার্ধ। একটা গোলীয় দর্পণের অসংখ্য বক্রতা ব্যাসার্ধ আছে। একটা গোলীয় দর্পণের কতগুলো ব্যাসার্ধ আছে? অসংখ্য বক্রতা ব্যাসার্ধ আছে। এবার দেখো, তুই মাথায় রাখবে, এদিকে তাকা, এটা মনে করো একটা বৃত্ত আছে। আমরা যখন এই বৃত্তের ক্ষেত্রে বৃত্তর কথা ভাবছি, একটা বৃত্ত আঁকি, একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তটা আঁকার পরে আমরা এই ক্লাস 10-এই পড়ব বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক। মনে করে এখানে একটা স্পর্শক, বৃত্তের উপরে একটা বিন্দু আছে P, বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শকটা নেই, বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক। আর এটা কি? এখানে মনে করো বৃত্তের কেন্দ্র, আর ওই এটা কি? ওপিটা কি? এই ওপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই ওপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এটা পরস্পর লম্ব হবে, 90 ডিগ্রি কোণ থাকবে। এটা আমরা উপপাদ্য হিসেবে পড়ব, উপপাদ্য 40 নম্বর। এরপরে আমরা তো 38 পর্যন্ত পড়েছি, এরপরে যে উপপাদ্য পড়বো তখন এটা প্রমাণ করে দেখাবো। বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে, লেখাটা লিখে রাখো, বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক, বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং
স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কি হবে? পরস্পর লম্ব। পরস্পর লম্ব। বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হবে। এটা যদি বৃত্ত না হয়ে যদি কোনো গোলক হয়, তাকাবি এরকম একটা গোলক আছে, গোলক, এই গোলকের উপরে যদি স্পর্শক টানা যায়, একটা লাইন কেন চলে গেল, এটা স্পর্শক হবে, ছুঁয়ে গেছে। আর এটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র মানে গোলকের কেন্দ্র। এই যে লাইনটা হবে, এখানেও কি হবে? 90 ডিগ্রি কোণ হবে। গোলকের ক্ষেত্রেও হবে। যদি কোনো গোলীয় তলের উপরে কোনো স্পর্শ একটা গোলকের উপরে একটা কি করলাম, একটা দণ্ড রাখলাম, ওটা স্পর্শকের কাজ করবে। যদি একটা জায়গায় যদি ছুঁয়ে থাকবে, ওই স্পর্শ বিন্দু যদি গোলকের কেন্দ্র মতো লাইন টানি, একটা 90 ডিগ্রি কোণ তৈরি করে নেবে। এটা মেনেছি। এটা যদি মেনে থাকি, এবার এইদিকে তাকাও, আমি এটা কি আঁকলাম? দর্পণ হয়নি এখনো। দর্পণ করার জন্য কি করছি? এর উত্তর পৃষ্ঠে পারদ লাগিয়ে দিলাম। এবার দর্পণ তৈরি হয়ে গেল। এবার এইরকম জায়গাতে বক্রতা কেন্দ্র হবে, বক্রতা কেন্দ্র। এবার এখানে একটা বাল্ব আছে মনে কর, বাল্ব, বাল্ব থেকে অসংখ্য আলোক রশ্মি বেরোবে। একটা আলোক রশ্মি গিয়ে এখানে পড়লো, মনে করো এপি পথে গিয়ে আলোটা গিয়ে পড়লো, এপি পথে আলো গিয়ে পড়লো। তীর চিহ্ন বলে দিচ্ছি আলো কোন দিক থেকে যাচ্ছে। এটা আপতিত রশ্মি, আপতিত রশ্মি। তাহলে এই রশ্মিটার প্রতিফলন হবে কোন দিকে যাবে? এই দিকে আসবে না ওই দিকে যাবে? ওই দিকে। এবার ওই দিকে যাবে কিভাবে যাবে? আলোর প্রতিফলনের নিয়ম মেনে প্রতিফলিত হবে। সমতল দর্পণে যে ক্ষেত্রে যেমন আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, এখানেও তাই হবে। আপতন কোণ প্রতিফলন কোণ সমান। আপতন কোণ প্রতিফলন কোণ করবো কি করে? তাহলে অভিলম্বটা আনতে হবে। অভিলম্ব কি করে জানবো? কোন তলের উপর যখন 90 ডিগ্রি কোণ করে কোনো সরলরেখা দাঁড়াবে তখন অভিলম্ব হবে। এখানে দেখো, এই যে এখানে এই পি বিন্দুতে আলোটা পড়েছে, পি বিন্দুতে আলোটা পড়েছে। আমি যদি কি করি, এখানে একটা এখানে একটা স্পর্শক টানি, এদিকে দেখ, এই পি বিন্দু বরাবর এখানে পি বিন্দুর স্পর্শ টানলাম, এই পি বিন্দুতে এটা স্পর্শকের কাজ করবে, স্পর্শক। শুধু পি বিন্দু ছুঁয়ে গেছে লাইনটা। এবার যদি এই পি বিন্দুর সঙ্গে যদি এই সি বিন্দু যোগ করি, এটা কি হবে? এটা স্পর্শ বিন্দুর ব্যাসার্ধ হবে না? স্পর্শ বিন্দুর ব্যাসার্ধ, এটা হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ আসলে স্পর্শ বিন্দুর ব্যাসার্ধই। তাহলে এই যে বক্রতা ব্যাসার্ধ আর এই স্পর্শক, এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা হবে 90 ডিগ্রি হবে।
দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ 90 ডিগ্রি ঠিকই আছে, 90 ডিগ্রি। আপতন কোণ কাকে বলে? এটা যখন 90 ডিগ্রি হলো, এই স্পর্শকের সঙ্গে বক্রতা ব্যাসার্ধ 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এই বক্রতা ব্যাসার্ধটা অবিলম্বের কাজ করবে কিনা? স্পর্শকের সঙ্গে যেটা 90 ডিগ্রি কোণ করে থাকবে সেটা তো অবিলম্ব হবে। অবিলম্ব সংখ্যাটা কি? এই একটা লাইন আছে, তার উপর 90 ডিগ্রি কোণ করে যেটা দাঁড়াবে সেটা তো অবিলম্ব হবে। তাহলে এখানে 90 ডিগ্রি কোণ করে বক্রতা ব্যাসার্ধটা 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়েছে, তাহলে এটা হয়ে যাবে অবিলম্ব। অবিলম্ব, এই বক্রতা ব্যাসার্ধটা অবিলম্ব। আপতন কোণের সংজ্ঞাটা কি ছিল? আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করবে তাকে বলে আপতন কোণ। তাহলে এই কোণটার কি নাম হবে? সৌভিক, এই কোণটার কি নাম হবে? মানে করো এপিসি হলো আপতন কোণ হবে। এটাকে আমি আই নাম দিলাম, আপতন কোণটাকে আই দিলাম, আপতন কোণ। আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে, অবিলম্ব বুঝলাম কি করে? স্পর্শকের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। প্রতিফলন নিয়ম কি? আপতন কোণ প্রতিফলন কোণ সমান। তাহলে যদি এটা যদি 20 ডিগ্রি কোণ হয়, তাহলে 20 ডিগ্রি কোণে আলোক রশ্মি প্রতিফলিত হবে। এই কোণটাও কি ওই 20 ডিগ্রি হবে। এটা হলো প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি, মনে করো ও বি পথে চলে গেল, প্রতিফলিত রশ্মি। তাহলে এই রশ্মিটা এইদিকে আসবে না। তাহলে আমরা যখন এবার এরপরে যখন করব, আমাদের এদিকে তাকাবো, যখন এরকম আলো মনে করি যে এইভাবে এসে পড়লো, আলো এসে পড়লো, এই এসে পড়লো, তাহলে আলোটা কি করব? এইরকম ভাবে পাঠাবো না, এইভাবে পাঠাবো না, কারণ অবিলম্ব এখানে বক্রতা কেন্দ্র এরকম জায়গায় থাকবে, বক্রতা কেন্দ্র এরকম জায়গায় থাকবে। এই 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 কোণটা হবে আপতন কোণ। আপতন কোণ যা প্রতিফলন কোণ তাই হবে। আপতন কোণ যা প্রতিফলন কোণ, এটা কি তাই হচ্ছে? তাহলে এই আঁকাটা ভুল হয়ে যাবে। তাহলে ঠিক করে করব, মানে এমন ভাবে করব যাতে আপতন কোণ প্রতিফলন কোণ সমান দেখায়। এই আলো রশ্মি এলো, তার মানে এরকম ভাবে পাঠিয়ে দেবো। এটা এরকম হবে ব্যাপারটা। কেন? কারণ এইরকম জায়গায় বক্রতা কেন্দ্র হবে, এটা যোগ করলে পরে কি হবে? এই কোণটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ হবে, দুটো সমান দেখাবে। ঘটনাটা বুঝলাম? আপতন কোণ প্রতিফলন কোণ সমান। আবার যদি এরকম হয়, এটা তো আমি কি করলাম? অবতল বলে দেবো, উত্তল বলে দেবো, করছিলাম উত্তল। এখানে পাল্টা বানাবো, এখান থেকে আলো এসে পড়লো, আলো এসে পড়লো, আলো তো ফিরবে তো। এবার আলো ফিরবে কি? আলোর প্রতিফলনের নিয়ম মেনে ফিরবে। তাহলে এখানে অবিলম্ব তৈরি করি প্রথমে, অবিলম্ব তৈরি। এটা শুধু বোঝানোর জন্য এরকম ধীরে ধীরে করে যাচ্ছি, এরপরে কিন্তু এরকম দেখাবো না। এটা হলো আপতন বিন্দু, এখানে স্পর্শক টানছি, তাহলে এই স্পর্শকের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে যে লাইনটা হবে সেটা হয়ে যাবে অবিলম্ব। এই স্পর্শকের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে যেটা হবে সেটা কি? অবিলম্ব। তাহলে অবিলম্ব মনে কর এই জায়গাটা হলো বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। এর যদি অবিলম্ব হয়, নজর রাখবি, এদিকে বাড়িয়ে দেই, এটাও তো অবিলম্বই হবে। এটা অবিলম্ব বলাটা ঠিক হবে না, এটা তখন বক্রতা ব্যাসার্ধ। তাকাবি, এটা তো বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ।
বক্রতা ব্যাসার্ধ সবসময় স্পর্শবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে। বক্রতা ব্যাসার্ধ সবসময় কি হবে? স্পর্শকের সঙ্গে, এই যে স্পর্শক এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে। তাহলে এই 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 যে বাইরে যে লাইনটা লাল লাল দাগটা, এটা কি? অভিলম্ব। এটা অভিলম্ব। তাহলে এই কোণটা কি হবে? এই কোণটার নাম কি বলবো? আপতন কোণ বলি। এটা তো আপতিত রশ্মি। তাহলে প্রতিফলনের নিয়মে প্রতিফলিত রশ্মি, এই হচ্ছে প্রতিফলিত রশ্মি। যে কোণে আপতিত হবে সেই কোণে প্রতিফলিত হবে, এটা প্রতিফলিত রশ্মি। হয়ে গেছে? মুখ্য ফোকাস বলে একটা কথা আছে আমাদের। মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস। এটা একটা অবতল গোলীয় দর্পণ। অবতল গোলীয়, অবতল গোলীয় দর্পণ। অবতল গোলীয় দর্পণ যখনই হয়ে গেছে, এই বিন্দুটা কি জিনিস? মেরু বিন্দু, ঠিক মধ্যবিন্দুটা। এইরকম বিন্দুটা কি নাম বলবো? বক্রতা কেন্দ্র। কোন গোলীয় দর্পণের যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে মেরু আর বক্রতা কেন্দ্র যোগ করে যে সরল রেখাটা হবে, তার নাম কি জানো? এর নাম কি? সরল রেখাটার নাম কি? বলো। প্রধান অক্ষ। প্রধান অক্ষ। আর বক্রতা ব্যাসার্ধ কোনটা? এই মেরু থেকে বক্রতা কেন্দ্র দূরত্ব, এইটুকুনটা হবে বক্রতা ব্যাসার্ধ। এই লাল দাগটা, লাল দাগটা বক্রতা ব্যাসার্ধ। লাল দাগ এইটুকুনটা বক্রতা ব্যাসার্ধ। বক্রতা কেন্দ্র যদি সি হয়, আর ও মনে করো এখানে পি, পি হচ্ছে মেরু, পোল। একটা মজার জিনিস হবে, এই প্রধান অক্ষের সমান্তরালে যদি একগুচ্ছ আলো এসে পড়ে, এই যে এই আলোর রশ্মিগুলো কিভাবে এসে পড়লো? প্রধান অক্ষের সমান্তরালে অবতল গোলীয় দর্পণ এসে পড়লো। প্রধান অক্ষের সমান্তরালে যখন এসে আলো পড়বে, এই রশ্মিটা কি করবে? প্রতিফলিত হবে তো। এই চলে গেল, এও যাবে, যাওয়ার সময় দুইজন এক জায়গাতেই যাবে। প্রধান অক্ষের উপরে অবস্থিত, প্রধান অক্ষের উপরে একটা জায়গাতেই যাবে। প্রধান অক্ষের সমান্তরালে এসে যখন পড়বে, ফিরে যাওয়ার সময় কি হবে? প্রতিফলনের নিয়মে তো প্রতিফলিত হবেই, এবং এক জায়গাতেই যাবে। এই বিন্দুটার নাম হচ্ছে কি? মুখ্য ফোকাস। এর দিয়ে লেখা হবে। আমি বলবো মুখ্য ফোকাস কাকে বলে? কোন অবতল গোলীয় দর্পণের, কোন অবতল গোলীয় দর্পণের প্রধান অক্ষের, কোন অবতল গোলীয় দর্পণে, কোন অবতল গোলীয় দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে, সমান্তরালে একগুচ্ছ
একগুচ্ছ আলো এসে পড়লে কোন অবতল গোলীয় দর্পণে অবতল গোলীয় দর্পণের উপর কোন অবতল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লে প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুগামী হয়। প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুগামী হয়। নির্দিষ্ট বিন্দুটাকে না লিখে লেখো সাধারণ বিন্দুগামী হয়। সাধারণ কমন পয়েন্ট দিয়ে যাবে, এক জায়গা দিয়ে যাবে। প্রতিফলিত রশ্মিগুলো একটা জায়গা দিয়ে যাবে। প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হয়। দাঁড়ি এই সাধারণ বিন্দুটিকে বলে বিন্দুটিকে বলে অবতল গোলীয় দর্পণের মুখ্য ফোকাস। বুঝেছি? কোন অবতল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লে প্রতিফলিত রশ্মিগুলি, তীর চিহ্ন দিয়ে কিন্তু বোঝাতে হবে আলো কিভাবে যাচ্ছে, কিভাবে ফিরে যাচ্ছে। প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হয়। এই সাধারণ বিন্দুটিকে বলে অবতল গোলীয় দর্পণের মুখ্য ফোকাস। বুঝতে চেষ্টা করো। ঘটনাটা কে বুঝেছে বলে মনে করছে? এবার দেখো, এবার উত্তল পৃষ্ঠে পাত লাগালাম, অবতল পৃষ্ঠে এই বিন্দুটার নাম কি বলবো? এখন বলো মেরু বিন্দু। মেরু এরকম জায়গাটা কি হবে? বক্রতা কেন্দ্র। তাহলে এই যে সরল রেখাটা হবে, এই সরল রেখাটার নাম সবিক কি বলবো? এই সরল রেখাটার নাম সবিক কি বলবো? কোন নাম বলবো? কি বলবো? জোরে কথা বল। প্রধান অক্ষ। প্রধান অক্ষ কাকে বলে? মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরলরেখা। তাই তো হচ্ছে, মেরু আর বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরলরেখা। এবার কি করা হচ্ছে? এবার এটা তো উত্তল গোলীয় দর্পণ, কোনো সন্দেহ নেই। উত্তল গোলীয় দর্পণ, প্রধান অক্ষের সমান্তরালে এবার একগুচ্ছ আলো এসে পড়বে। তাকাও, এই যে আলোক রশ্মিগুলো এরা সব স্কেল পেন্সিলে করবে। পরীক্ষার খাতায় স্কেল পেন্সিল, আলো সরল লেখা চলে, স্কেল পেন্সিল। এখন যাই ফেয়ার খাতায় স্কেল পেন্সিল করে কাজ করতে হবে। আলোর তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম। এবার এই আলোটা পড়লে পরে ফিরবে তো, আলোর প্রতিফলনের নিয়ম মেনে আলো ফিরবে তো। এদিকে দেখা ফিরবে কিভাবে দেখ। যদি এখানে আমরা ছোট্ট করে একটা কি করি, স্পর্শক টানি। এখানে ছোট্ট করে স্পর্শক টানলাম, তাকাও, আর এটা স্পর্শ বিন্দু হয়ে গেল। এর সঙ্গে এটাকে ডট ডট দিয়ে যোগ করবে, বক্রতা কেন্দ্রের সঙ্গে ডট ডট দিয়ে যোগ করলাম। এই ডট ডটটা যদি এদিকে বাড়িয়ে দেই, তখন এর নাম, এদিকে তাকাবি, এটা যদি বাড়িয়ে দেই, এটার নাম হয়ে গেল অভিলম্ব। হচ্ছে এরকম ডট ডট দিয়ে বাড়াবো। এখানে এটা এরকম যোগ করছি, স্পর্শ বিন্দুর সঙ্গে বক্রতা যোগ করলাম। এটা যদি উল্টো দিকে বাড়িয়ে দিই সোজা,
এটা অবিলম্ব হয়ে যাবে, অবিলম্ব। অবিলম্ব ভুল করলাম রে। এটা তো এদিকে বাড়ি দিচ্ছি, এটা তো স্পর্শবিন্দুর সঙ্গে যোগ করলাম। দাঁড়া তো 5 মিনিট দাঁড়া, হয়ে গেছে। প্রধান অক্ষের সমান্তরালে যে আলো রশ্মিগুলো এলো, প্রধান অক্ষের সমান্তরাল আলো রশ্মি এসছে তো, এবারে প্রতিফলিত আলো রশ্মি প্রতিফলিত হবে, আলো রশ্মি প্রতিফলিত হবে। প্রতিফলিত হবে কিভাবে? এই প্রতিফলিত রশ্মিগুলি এই যে বক্রতা কেন্দ্র আছে, আচ্ছা, প্রতিফলিত হওয়ার সময় যেটা হবে, এদিকে দেখ, প্রতিফলিত হওয়ার সময় এইরকম ভাবে প্রতিফলিত, ঠিকই ছিল, এটা অবিলম্ব ঠিকই ছিল, এটা অবিলম্ব ঠিকই ছিল, এটা অবিলম্ব ঠিক আছে, এটা অবিলম্ব, এটা অবিলম্ব, এটা অবিলম্ব। আলোক রশ্মিগুলো যখন প্রতিফলিত হবে এইরকম হবে, ঘটনাটা এরকম। তাকাও, এই যে মেরু আর বক্রতা কিন্তু ঠিক মধ্যবিন্দু, এরকম জায়গা মনে করো, বক্রতা কিন্তু মেরু ঠিক মধ্যবিন্দু জায়গাটা, এখান থেকে এই স্পর্শবিন্দু আনলাম, এইভাবে আলো চলে যাবে, এখানে গেলাম, এখান থেকে উড়ে চলে যাবে। মানে মনে হবে যেন প্রধান অক্ষের উপর অবস্থিত, এখান থেকে আলোটা বেরিয়ে আসছে, প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়লো তো, কি মনে হবে? প্রতিফলিত রশ্মিটা মনে হবে যেন প্রধান অক্ষের উপর অবস্থিত, এখান থেকে অপসৃত হচ্ছে, বেরিয়ে আসছে। চোখ রাখলে দেখবে যেন আলোটা এখান থেকে আসে। এখানে যদি কেউ চোখ রাখলে সে কি দেখতে পাবে? আলোটা এখান থেকে আসছে। তাহলে আমরা এখানে সংজ্ঞাটা লিখবো, মুখ্য প্রকার উত্তল গলিতদ্রবণের ক্ষেত্রে, উত্তল গলিতদ্রবণের উপর, উত্তল, এটাই লাস্ট, উত্তল গলীয় দর্পণের উপর, উত্তল গলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে, সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লে, একগুচ্ছ আলো এসে পড়লে মনে হবে প্রতিফলিত রশ্মিগুলি, প্রতিফলিত রশ্মিগুলি কি মনে হয়? প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত, প্রধান অক্ষের উপর অবস্থিত, প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দু থেকে, সাধারণ বিন্দু থেকে অপসৃত হচ্ছে, অপসৃত হচ্ছে, অপসৃত হচ্ছে মানে কি? বেরিয়ে আসছে। অপসৃত হচ্ছে মানে বেরিয়ে আসছে। এই সাধারণ বিন্দুটিকে বলে উত্তল গলিতদ্রবণের মুখ্য প্রকাশ। এই যে সাধারণ বিন্দু, আমাদের কি মনে হয়? আলো যেন এক বিন্দু থেকে আসছে, বক্রতা বিন্দু থেকে আসবে না। এই লাইনটা হয়ে যাবে অবিলম্ব, লাল দাগটা অবিলম্ব, মানে এই অবিলম্বটা একদম লাইনটা বক্রতা কেন্দ্র বরাবর চলে যাবে, মনে হবে আলো এখান থেকে আসছে। এটা হচ্ছে মুখ্য প্রকাশ।